বর্তমান যে জাতীয় সঙ্গীতটা আছে সেটা হলো জাতিকে ঘুম পাড়ানোর সঙ্গীত। এই ঘুম পাড়ানোর সঙ্গীত আমাদের জন্য মোটেই উপযুক্ত নয়। আওয়ামী লীগের সবাই জীবনের ভয়ে গর্তের মধ্যে পলায় গিয়েছিল। আপনি এখন একজন সিভিলিয়ান, আপনি আমাকে বলেন, বন্দুক নিয়ে যখন যুদ্ধ শুরু হয় আপনি কি করবেন? আপনি প্রথমে পলায় যাবেন। আমি সৈনিক হিসাবে আমি চেষ্টা করব গুলিটা কোত্থেকে আসতেছে, কিভাবে মোকাবেলা করবো সেটাই চিন্তা করব। আওয়ামী লীগের শতকরা একজন লোকও যুদ্ধে অংশগ্রহণ করে নাই। ডক্টর অলি আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা নিয়ে আলোচনাটা শুরু করি। আপনি রণাঙ্গনের একজন সম্মুখ যোদ্ধা, আপনি মুক্তিযুদ্ধকে সামনে থেকে দেখেছেন, কার নেতৃত্বে যুদ্ধে গিয়েছেন সেগুলোতে আসার আগে যে জাতীয় সঙ্গীতটা এখন পরিবর্তনের দাবি উঠেছে বাংলাদেশের, আমি মনে করি 95% বেশি মানুষ চায় যে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা চুরি করে আনা হয়েছিল আরেকজনের সুর থেকে, এবং ভিনদেশী একজন মুসলমান বিদ্বেষ, বাংলাদেশি বিদ্বেষ একজন কবির লেখা যে জাতীয় সঙ্গীত, সেটা পরিবর্তনের সাথে আপনি একমত কিনা? তিনটা কারণে এই জাতীয় সঙ্গীত বাতিল করে দেওয়া উচিত। প্রথম কারণটা হচ্ছে এটা বাংলাদেশের কোন লোক এই জাতীয় সঙ্গীতটা রচনা করে নাই। 2 নম্বর হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার বহু বছর পূর্বে এই সঙ্গীতটি লেখা হয়েছিল, সুতরাং এটা কাদের জন্য লেখা হয়েছিল বা কি কারণে লেখা হয়েছিল এটা আদৌ কারো জানা নেই। 3 নম্বর হলো এই জাতীয় সঙ্গীতের সুরটা চুরি করে নেওয়া হয়েছে, সুতরাং বাংলাদেশের একটা পবিত্র জাতীয় সঙ্গীত চুরি করে সুর থেকে নেওয়া আমরা সারা জীবন ধারণ করব, এটা আমি একজন মুসলমান হিসেবে কখনো গ্রহণ করতে পারি না। আমি মনে করি বাংলাদেশের যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছে, কবিরা আছে, তারা সবাই এক জায়গায় বসে ধর্মীয় দিক থেকে বিবেচনা করে স্বাধীনতার যুদ্ধে যারা অবদান রেখেছে সেই বিষয়গুলি, মুক্তিযুদ্ধের কথাগুলি বিবেচনায় রেখে যে সঙ্গীত জাতিকে উদ্বুদ্ধ করতে পারে সেই ধরনের একটা সঙ্গীত হওয়া উচিত। যত দ্রুত সম্ভব এটা পরিবর্তন হওয়া প্রয়োজন। আপনার উত্তর একেবারে পরিষ্কার। আমরা জাতীয় সঙ্গীত নিয়ে নিশ্চয়ই এইভাবে ধারাবাহিক আলোচনা করতে থাকবো বিভিন্ন সময়। যারা আজকে জাতীয় সঙ্গীত রাখার জন্য বিভিন্ন ব্যানার, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে তারপরে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে আমরা চিনি। তারা বাংলাদেশের কোনো দুর্যোগ, দুর্বিপাকে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়নি। অতএব চিহ্নিত এইসব, এই উদীচী থেকে শুরু করে যেসব সংগঠনগুলো এখন রাস্তায় জাতীয় সঙ্গীত রাখার জন্য কাজ করছে, তারা কাদের হয়ে কাজ করে এটা আগেও আমরা প্রমাণ দেখেছি। এটা নিয়ে আজকে আর আমরা আলোচনা না গিয়ে সরাসরি আপনাকে যেহেতু পেয়েছি, আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধে আপনি ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযুদ্ধের এই শুরুটা আসলে কিভাবে হয়েছিল? আমরা গত 15 বছর, এই যে একটা প্রজন্ম, 15 বছরে একটা প্রজন্মের আসলে একেবারে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। তার মানে পুরো একটা প্রজন্মকেই শেখানো হয়েছে যে জিয়াউর রহমান হচ্ছে রাজাকার ছিল, তিনি পাকিস্তানের সাথে আতাত করে তারপরে কিভাবে জাহাজ থেকে সেই মালটাল খালাস করা, এইসব বিষয়গুলো নিয়েও তারা বিভিন্ন ধরনের বিকৃত কুরুচিপূর্ণ কথাবার্তা বলেছেন। আপনি সেখানে একেবারে জিয়াউর রহমানের সাথেই তখন থেকে যুদ্ধ করেছেন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সেটা কার নির্দেশে শুরু হয়েছিল? আপনাকে ধন্যবাদ। 1970 সালের শেষের দিকে আমি বদলি হয়ে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাই। 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল চট্টগ্রামের সিডিএ মার্কেট 16 শহরে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, তিনি বদলি হয়ে কয়েক মাস পরে ওখানে আসেন সহ অধিনায়ক হিসাবে। আমাদের অধিনায়ক ছিল লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া। তিনি ছিলেন 4th বেঙ্গল রেজিমেন্টের ব্রেভো কোম্পানি কমান্ডার, আর আমি ছিলাম চার্লি কোম্পানি কমান্ডার। আমাদের দুজনের মধ্যে একটা কম্পিটিশন ছিল
উনি ছিল পাঞ্জাবি এবং পাঞ্জাব রেজিমেন্ট থেকে আসা, আর আমি ছিলাম অরিজিনাল বেঙ্গল রেজিমেন্টের লোক। তৎকালীন মেজর জিয়াউর রহমান পাঞ্জাব রেজিমেন্ট থেকে এসেছিল, তিনি অরিজিনাল বেঙ্গল রেজিমেন্টের লোক না। আমরা কিন্তু আমাদের সুবিধা মতো সময়ে আমি আমার চৌধুরীর সাথে পৃথকভাবে কথা বলছি, জিয়াউর রহমান সাহেবের সাথে পৃথকভাবে কথা বলছি। সর্বপ্রথম 8ই মার্চ শেখ মুজিবুর রহমান যখন ভাষণ দিলেন 7ই মার্চ, আমরা আশা করেছিলাম তিনি স্বাধীনতা ঘোষণা করবেন এবং আমরা বেঙ্গল রেজিমেন্টে যারা আছি আমরা যুদ্ধে অবতীর্ণ হয়ে বাংলাদেশকে স্বাধীন করে দেব। তিনি সবকিছু বললেন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন না। আমরা খুব মর্মাহত হলাম। তারপরেও মনে করলাম যাই হোক, অন্তত তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, এটা একটা বিরাট কাজ। সুতরাং এখন আমরা যদি বিদ্রোহ করি তাহলে কোনো অসুবিধা হবে না। ইত্যবসর আমি বলতে ভুলে গেছি, কর্নেল এমআর চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী এবং ব্রিগেডিয়ার মজুমদারের মাধ্যমে, জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে আমরা 3বার বার্তা পাঠিয়েছি যে আমরা বেঙ্গল রেজিমেন্টে যারা আছে আমরা বিদ্রোহ করতে প্রস্তুত, এবং এখনো পাঞ্জাবিদের সংখ্যা বেশি না, তাদেরকে হারিয়ে বাংলাদেশ স্বাধীন করা আমাদের জন্য সম্ভব। শেখ মুজিবুর রহমান কোন অবস্থাতে রাজি হন নাই। এক পর্যায়ে আমরা চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ এমআর সিদ্দিকী সাহেবের শরণাপন্ন হলাম। 18ই মার্চ এমআর সিদ্দিকী সাহেব ঢাকা আসলেন। ঢাকা এসে শেখ মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করলেন। মুজিবুর রহমান উত্তর দিলেন, এক ইয়াহিয়ানের পরিবর্তে অন্য ইয়াহিয়ানকে আমি বাংলাদেশে চাই না। পাকিস্তানিদের সাথে আমার আলোচনা হবে 20 তারিখের পরে। এই আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু নির্ধারিত হবে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে জাতীয় সংসদ ডেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং নতুন নতুন সেনা দল পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসছে। সুতরাং তারা যদি ক্ষমতা হস্তান্তর করার ইচ্ছা ছিল তাহলে তারা নতুন ভাবে সেনা দল পূর্ব পাকিস্তানে কেন আনছে, এবং জাতীয় সংসদ ডেকে এটা কেন বাতিল করা হলো। এটার অর্থ হচ্ছে তারা শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে দেবে না। আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম। শেখ মুজিব যদিও আমাদেরকে মানা করেছে, তার কথা আমরা বিশ্বাস করিনি। এখানে আমি একটা রেফারেন্স দিতে চাই। তাজউদ্দিন সাহেব, যিনি যুদ্ধকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন, তার কন্যা একটা বই লিখেছেন। ওই বই তো তিনি লিখেছেন তার পিতা একটা টেপ রেকর্ডার নিয়ে 25 তারিখ সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের বাসায় গিয়েছিল এবং শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেছিল, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে এটা আমি রেকর্ড করে রাখি, যথাসময়ে এটা আউট করে দেওয়া হবে। শেখ মুজিবুর রহমান কিন্তু রাজি হয় নাই। 3 দিন যে আলোচনা করলো ইয়াহিয়া খানের সাথে, ভুট্টোর সাথে, তিনি শুধু ক্ষমতা হস্তান্তর করার জন্য এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এখানে আমি শর্টকাট করতে চাই। 27 তারিখে হরতাল ডেকেছিলেন তিনি, জি, এবং তিনি হরতাল ডেকেছিলেন আলোচনার পরে। অর্থাৎ তিনি কোন অবস্থাতেই বাংলাদেশ স্বাধীন করার জন্য বা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই নাই। তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তখন জঞ্জুয়া সাহেব সবাইকে নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে ফিরে আসলেন। তখন তিনি দায়িত্ব বন্টন করতে লাগলেন। বললেন, মেজর জিয়া, তোমাকে দায়িত্ব দেওয়া হলো লেফটেন্যান্ট শমশের মুবিন এবং লেফটেন্যান্ট হুমায়ুনকে নিয়ে 16 শহর থেকে নিয়ে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পর্যন্ত যত ব্যারিকেড আছে এই ব্যারিকেড গুলি পরিষ্কার করে সড়ক যেন গাড়ি চলাচলের উপযুক্ত করা হয়। জঞ্জুয়া সাহেব স্বয়ং তৎকালীন মেজর মীর শওকত আলীকে নিয়ে সওয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য চট্টগ্রাম বন্দরে যান। অন্যান্য অফিসারদেরকে অনুরূপ ভাবে বিভিন্ন জায়গায় ডিউটি ছোট ছোট গ্রুপ করে পাঠানো হচ্ছে। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো, হঠাৎ করে জঞ্জুয়া সাহেব সবাইকে চারিদিকে পাঠানোর কারণটা কি? নিশ্চয়ই আজকে রাত্রে কোনো ঘটনা ঘটবে যার কারণে তিনি ছোট ছোট গ্রুপ করে আমাদেরকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। এটা আমার চিন্তা আসলো। আমি রুমে ফিরে এসে আমার পিস্তলটা নিলাম
আমার কাছে সরকারি ফান্ডের 5,000 না 6,000 টাকা ছিল, টাকাগুলি নিলাম, নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার এসে কোয়ার্টার মাস্টার হিসেবে আমি ডিউটি অফিসারের দায়িত্ব নিলাম। যেহেতু আমার আন্ডারে ডাইরেক্টলি কোনো ট্রুপস নাই, হেডকোয়ার্টার ট্রুপস ইনডাইরেক্টলি আমার অধীনে ছিল। আমি সবার সাথে যোগাযোগ মেনটেন করলাম। মগরিবের পরে হঠাৎ করে দেখলাম, দুপুরবেলা হঠাৎ করে দেখলাম সেকেন্ড লেফটেন্যান্ট আজম ও এসে বলল, স্যার আমাকে জঞ্জুয়া সাহেব টেলিফোন করেছেন চট্টগ্রাম পোর্ট থেকে, আমি অ্যাসিস্ট্যান্ট কোয়ার্টার মাস্টারের দায়িত্ব গ্রহণ করলাম। অ্যাসিস্ট্যান্ট কোয়ার্টার মাস্টারের কোনো পদ পাকিস্তান সামরিক বাহিনীতে ছিল না। তখন আমার সন্দেহটা আরো ঘনীভূত হলো যে নিশ্চয়ই আজকে রাত্রে এই ঘটনাটা ঘটবে। যখন ওই টেলিফোন আসে, লেফটেন্যান্ট আজম দৌড়েই টেলিফোন রিসিভার উঠাই দেয়। আমি তাকে সুযোগ দিলাম টেলিফোন উঠানোর জন্য। আমি চিন্তা করলাম তাকে বাধা দিলে তার সন্দেহ আমার উপর হবে, তাকে আমি ফ্রি ছেড়ে দিলাম। সন্ধ্যার পরে তাকে আমি বললাম, ট্রুপসরা যারা বাইরে আছে তারা ঠিক মতো খাওয়াটা পেয়েছে কিনা, কোয়ার্টার মাস্টার হিসেবে আমার দায়িত্ব আছে, আমি একটু দেখে আসি। আমি তখন তৎকালীন মেজর জিয়া যেখানে ডিউটি করছিলেন ওই জায়গার দিকে অগ্রসর হলাম। বের হয়ে ব্যারিকেডের সম্মুখীন হলাম। চট্টগ্রামের লোক সবার সাথে চট্টগ্রামের ভাষায় কথা বললাম এবং ওদের বললাম ব্যারিকেড উঠিয়ে দাও, এবং আমি ফিরে না আসা পর্যন্ত, তৎকালীন মেজর জিয়া না আসা পর্যন্ত ব্যারিকেড যেন পুনঃস্থাপন করা না হয়। উনি আসার পরে ব্যারিকেড আবার লাগানো হবে। আমি গিয়ে তৎকালীন মেজর জিয়াকে পাইলাম বাইজিদ বোস্তামি কোকা-কোলা ফ্যাক্টরির সম্মুখে। তখন আমি কোকা-কোলা ফ্যাক্টরি ক্যারোমান ফ্যাক্টরি বলতো, কোকা-কোলা ফ্যাক্টরির ভিতর উনাকে অফিসে নিয়ে যাই। উনাকে নিয়ে গিয়ে আমার সন্দেহের কথা বললাম যে ঘটনা যদি ঘটে আজকে রাত্রে ঘটবে, কারণ অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার হিসাবে আমার সাথে আমাকে পাহারা দেওয়ার জন্য লেফটেন্যান্ট আজমকে পাঠাইছে, আপনার সাথে একজন পাঞ্জাবি অফিসার দিয়েছে, এবং জঞ্জুয়ার সাথে নিয়ে গেছে মীর শওকত আলীকে, সবাইকে পৃথক পৃথক জায়গায় নিয়ে গেছে। দুইজন লোক শুধু মেসে ঘুমাচ্ছে, একজন হলো তৎকালীন ক্যাপ্টেন খালিকুজ্জামান আর পাঞ্জাবি ক্যাপ্টেন আহমদ আলী। আমি ফিরে আসলাম, জিয়া সাহেবকে বললাম যে আপনি তাড়াতাড়ি খাওয়ার অজুহাতে আপনি ঘরে ফিরে আসেন, দুজনে একসাথে বসে আমাদের পরিকল্পনা করতে হবে। পশ্চিম বেঙ্গলের অবশিষ্ট সদস্যদেরকে জিয়াউর রহমানের হস্তান্তর করলাম। জিয়াউর রহমান তখন আমার হাত ধরে উপরের দিকে, আমাদের দুজনের হাত, তখন উনি বললেন, আমরা এই মুহূর্ত থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এবং সর্বাত্মক যুদ্ধে জিতা পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। আপাতত এই বক্তব্যটা ওখানে ছিল। তখন আমরা চিন্তা করলাম এখন কি করণীয়। আমি বললাম এখানে যদি আমরা এই জায়গায় থাকি তাহলে সকালে F-86 প্লেন এসে আমাদেরকে বোম মারে উড়িয়ে দেবে, সুতরাং আমাদেরকে এই জায়গা ছেড়ে শহরের বাইরে কোনো একটা জায়গায় একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনারা যখন জিয়াউর রহমান যখন বললেন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করলাম এবং দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব, এর আগে কি আপনাদের কাছে আওয়ামী লীগের কোনো মেসেজ বা শেখ মুজিবের কোনো অর্ডার কোনো কিছু ছিল? আওয়ামী লীগের সাথে আমাদের কোনো কথাই হয় নাই, শুধু কাদের সাহেবের সাথে কথা হয়েছিল, যিনি বলেছিলেন ঢাকাতে গোলমাল শুরু হয়েছে। তখন তাকে আমি বলেছিলাম আমরা বিদ্রোহ করতেছি, আপনি সবাইকে খবর দেন। আওয়ামী লীগের সবাই জীবনের ভয়ে গর্তের মধ্যে পলায়ে গিয়েছিল। আপনি এখন একজন সিভিলিয়ান, আপনি আমাকে বলেন বন্দুক নিয়ে যখন যুদ্ধ শুরু হয় আপনি কি করবেন? আপনি প্রথমে পলায়ে যাবেন। আমি সৈনিক হিসাবে আমি চেষ্টা করবো গুলিটা কোত্থেকে আসতেছে, কিভাবে মোকাবেলা করবো সেটাই চিন্তা করব। সুতরাং কোন সিভিলিয়ানের পক্ষে পাকিস্তান সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করা এটা সম্ভব ছিল না, তারা পলায়ে গিয়েছিল। তারা অবশ্য পরে আমাদের সাথে একত্রিত হয়েছে, 2 দিন পরে, কেউ 3 দিন পরে আমাদের সাথে একত্রিত হয়েছে, বিভিন্ন ভাবে আমাদেরকে রেশন দিয়ে সাহায্য করেছে। তখন পর্যন্ত তারা যুদ্ধে কোনো অংশগ্রহণ করে নাই। আমরা রাত্রে সারা রাত হেঁটে করলডেঙ্গা পাহাড়ে গেলাম, বোয়ালখালী নামক স্থানে। ওখানে গিয়ে সকাল হয়ে গেল,
জিয়াউর রহমান সাহেব সবাইকে শপথ বাক্য পাঠ করালেন। আমি সংক্ষেপ করছি। যারা পটিয়াতে পুলিশ ছিল তাদেরকেও বলা হলো আপনারা অস্ত্র নিয়ে শহরের দিকে চলে যান। ইতিমধ্যেই এক ভদ্রলোক 6 ফিট 2 ইঞ্চির উপরে লম্বা জনাব মাহমুদ, তিনি এসে উপস্থিত হলেন। তিনি এসে জিজ্ঞাসা করলেন ক্যাপ্টেন অলি আহমদকে। তখন আমার কাঁধেও র্যাঙ্ক এন্ড ব্যাজের ছিল না, আমরা রাত্রেবেলা এগুলি ফেলাই দিয়েছিলাম। খাকি কাপড় ছিল, শার্ট। জিয়াউর রহমান সাহেবের গায়েও খাকি শার্ট ছিল, কাঁধে কোনো র্যাঙ্ক ছিল না। মাহমুদকে জিজ্ঞাসা করলাম ক্যাপ্টেন অলিকে কেন তালাশ করছো? বলছে শুনলাম উনার বাড়ি এখানে পটিয়াতেই, সুতরাং উনাকে স্বাধীনতা ঘোষণা করতে হবে। আমি উনাকে জিজ্ঞাসা করলাম স্বাধীনতা কেন ঘোষণা করতে হবে? তখন ও বললো যে স্বাধীনতা যদি আপনারা ঘোষণা না করেন তাহলে বাংলাদেশের লোক জানবে কি করে আপনারা যে বিদ্রোহ করলেন, এবং যে বিভিন্ন জায়গায় যে বেঙ্গল রেজিমেন্ট আছে, ইপিআর এর সদস্যরা আছে, তারা কিভাবে জানবে? সুতরাং সবাইকে জানান দেওয়ার জন্য, পৃথিবীকে জানান দেওয়ার জন্য স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজনীয়তা রয়েছে। তখন আমরা বললাম যে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করবেন। তখন তিনি বললেন যে কারো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, আওয়ামী লীগের লোকেরা পলায়ে বেড়াচ্ছে, তাদেরকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন আমি বললাম যে সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন মেজর জিয়া, উনি হচ্ছেন আমার কমান্ডার, উনি স্বাধীনতা ঘোষণা করবেন। আমি যে কথাগুলি বললাম, আমি যে সর্বপ্রথম বিদ্রোহ করেছি, আমি যে সর্বপ্রথম জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করার জন্য বলছি, এই দলিলগুলি আমার কাছে আছে, অরিজিনাল দলিল। মেজর শওকতে লিখেছে he informed, in fact he was the first officer to inform Zia Rahman to declare independence of Bangladesh. আর জিয়া রহমানের হাতে লেখা আছে he played the main role which enabled 8 Bengal, East Bengal regiment to revolt on the crucial night of 25-26 March. এটা অরিজিনাল অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট গুলি আমার কাছে আছে, দুটাই আছে, যেটা আমার পিএইচডি থিসিসের একটা অংশে এটা লিপিবদ্ধ করা আছে। সুতরাং কোন অবস্থাতেই শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের কেউ স্বাধীনতা ঘোষণা করে নাই, এবং করা সম্ভব ছিল না। কারণ পাকিস্তান সামরিক বাহিনী তারা অত্যন্ত একটা দক্ষ বাহিনী ছিল। তারা দুপুরে 1টার মধ্যেই ঢাকাতে যে সমস্ত বাঙালি অফিসাররা ছিল তাদেরকে গৃহবন্দী করে রেখেছিল। ইপিআর হেডকোয়ার্টার তারা দখলে নিয়েছিল, রাজারবাগ তারা দখলে নিয়েছিল, রেডিও স্টেশন তারা দখলে নিয়েছিল, টেলিফোন স্টেশন তারা দখলে নিয়েছিল, সমগ্র গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তারা নিয়ন্ত্রণে নিয়েছিল। সুতরাং তখন কারো পক্ষে কোনো কিছু করা সম্ভব ছিল না। অনেকে গল্প গুজব করে বলে যে ইপিআর এর মাধ্যমে, ওয়েলনেসের মাধ্যমে এটা বলা হয়েছিল, এটা হলো মিথ্যাবাদী, বেঈমান, মুনাফিক। এটা কখনো সম্ভব ছিল না, কারণ পাকিস্তানিরা টোটাল নিয়ন্ত্রণ নিয়েছিল ইপিআর হেডকোয়ার্টারের। এখানে কারো পক্ষে সম্ভব ছিল না। সমগ্র ক্যান্টনমেন্টে যে সমস্ত বাঙালি অফিসাররা ছিল তারাও পাকিস্তানিদের নিয়ন্ত্রণে ছিল। সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি ক্যাপ্টেন অলি হিসাবে বিদ্রোহ করেছি, এটা ডকুমেন্ট আমার কাছে আছে। এবং জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতা ঘোষণার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম, এটাও ডকুমেন্ট আমার কাছে আছে। যদি কেউ দেখতে চায় আমার কাছে পাঠাবেন, আমি অরিজিনাল ডকুমেন্ট গুলো দেখাবো। আওয়ামী লীগের কেউ স্বাধীনতা ঘোষণা করে নাই। আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম পিএইচডি তে, তখন মেজর শফাত জমিল বলছিল শেখ মুজিবুর রহমান কোর্ট অ্যারেস্ট, অর্থাৎ তিনি নিজেই পাকিস্তানিদের হাতে স্বপ্রণোদিত হয়ে বন্দী হয়েছিলেন। অর্থাৎ তিনি ক্যান্টনমেন্টে টেলিফোন করেছিলেন যে আমাকে ধরে নিয়ে যাও। যার জন্য মেজর সালেক সিদ্দিক যে বইটা লিখেছেন, বইতে লিখেছেন যে পাকিস্তান সেনারা যখন শেখ মুজিবের ঘরে যায়, ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি নিয়ে একটা বাক্স নিয়ে তিনি অপেক্ষা করছিলেন আমাদের জন্য। এটাতেই বোঝা যায় শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। তিনি যদি স্বাধীনতা চাইতো, তিনিও তাজউদ্দিনের মতো, আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো ভাষা ত্যাগ করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত। তিনি সবাইকে বলছেন আপনারা নিজ নিজ ঘর থেকে পলায়ে যান, নিরাপদ স্থানে চলে যান, সবাইকে কথা বলছেন।